পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, জানালেন এখনো বাস্তবায়িত হয়নি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বৃহত্তর স্বার্থে থাকতে চান জনতার কাতারে। গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে, সতর্ক বার্তা সেনাপ্রধানের। বললেন সুযোগ নিচ্ছে অপরাধীরা। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। সেনা দিবসে শ্রদ্ধা নিবেদন। পিলখানা হত্যাকাণ্ড জাতির জন্য কলঙ্ক, বললেন মির্জা ফখরুল। ন্যায় বিচার ও শাস্তির প্রতিশ্রুতি সরকারের। বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিচ্ছে, যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন। পদত্যাগের পর নাহিদ ইসলাম ব্রিফিংয়ে জানিয়েছেন এখনো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। দেশের বর্তমান পরিস্থিতি ব্যক্তিগতভাবে সরকারের বাইরে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য তার রাজপথে থাকা প্রয়োজন। বলেন জনগণের সাথে মিশে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চান তিনি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তাতে উল্লেখ করেন নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও উপদেষ্টার দায়িত্ব পালনে সদা সচেষ্ট ছিলেন তিনি। বলেছেন বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র জনতার কাতারে নিজের উপস্থিত থাকা উচিত, এমনটা মনে করেন তিনি। ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান সরকারের চেয়ে রাজপথে তার ভূমিকা হবে বেশি। আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। রাজনীতির মাঠে সরব হতেই অবশেষে সরকারের দায়িত্বরত পথ ছাড়লেন নাহিদ ইসলাম। যোগ দেবেন শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে। ছাত্র নেতা হিসেবে গত 6.5 মাস কাজ করেছেন সরকারে দেয়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে। তবে এবার তিনি কাজ করবেন শিক্ষার্থীদের রাজনৈতিক দলে। 2-3-4 তারিখ টানা কর্মসূচি থাকবে। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের গণপদযাত্রা শুরু হবে। শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে একক নেতৃত্ব না থাকলেও যে 2-3 জনের নাম শোনা যেত তাদেরই একজন নাহিদ। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আমরা আগামী 3 এবং 4 জুলাই আন্দোলনের সময় তীব্র চাপে ছিলেন সমন্বয়করা। তুলে নিয়ে নির্যাতন করা হয় তাদের। নাহিদের শরীরের ক্ষতচিহ্ন দেখে বিস্মিত হয় দেশবাসী। শত অত্যাচারেও পিছপা হননি সমন্বয়করা। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে কথা স্বীকার করে পুলিশ। সেখানেও নানাভাবে হেনস্থা করা হয় শিক্ষার্থীদের। 3 আগস্ট শহীদ মিনারের কর্মসূচি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণা করা হয়। রাতেই জানানো হয় লং মার্চ টু ঢাকা 6 আগস্টের বদলে একদিন আগে অর্থাৎ 5 আগস্ট করবে ছাত্র জনতা।
এই হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতন করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন নাহিদ ইসলাম। অবশ্য আগেও গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল তার। এবার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের নতুন দলের নেতৃত্ব নিচ্ছেন নাহিদ। তাই স্বেচ্ছায় সরে যাওয়া উপদেষ্টার দায়িত্ব থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলব। কোটা বিলোপ বা বৈষম্য বিলোপের যে আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা, পরে তা গিয়ে ঠেকে রাষ্ট্র মেরামতের প্রস্তাবে। এখন নতুন দল গঠন করে সেই মেরামতের প্রক্রিয়ায় কি মাত্রা যোগ করবেন নাহিদ হাসনাতরা তা সময়ই বলে দেবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে এমন সতর্কবার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, অরাজক পরিস্থিতির সুযোগ দিচ্ছে অপরাধীদের। দুপুরে রাওয়া ক্লাবে পিলখানার শহীদদের স্মরণে আয়োজিত ফটো এক্সিবিশন পরিদর্শন করেন সেনাপ্রধান। সেই অনুষ্ঠানেই তিনি বলেন, হানাহানি না করে দেশ ও জাতির চিন্তা মাথায় রেখে দিন শেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেন, কোনো বিভেদ থাকলে আলোচনার মাধ্যমে সেটা ঠিক করতে হবে। সেনাপ্রধান আরও বলেন, এখনই সতর্ক করা হচ্ছে, পরে যাতে কেউ বলতে না পারে সতর্ক করা হয়নি। সেনাবাহিনীর প্রতি আক্রমণ করা যাবে না, পরবর্তীতে সেটাও তিনি স্মরণ করিয়ে দেন। ওয়াকারুজ্জামান আরও বলেন, দেশ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, 18 মাস সময় দেওয়া হয়েছে, আর সেই কথা আবারও স্মরণ করিয়ে দেন তিনি। জাতিকে সুন্দর একটি জায়গায় রেখে সৈন্যরা সেনানিবাসে ফিরে যাবে, এমনটাই তার প্রত্যাশা। আমাদের এই চৌকস সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছে, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিক, বিভিন্ন দোষারোপ, গুম, খুন, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে খেয়াল করবেন। পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের দিন আজ। ইতিহাসের কলঙ্কতম এই ঘটনার বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি। প্রথমবার পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। সকালে বনানী কবরস্থানে শহীদ সেনা সদস্যের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান আর দাবি তোলেন ঘটনার মূল কারণ খুঁজে প্রকৃত পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিতের। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের কথা বলে একে একে হত্যা করা হয় সেনাবাহিনীর 57 জন বীর সদস্যকে। নৃশংস এই ঘটনায় মৃত্যুবরণ করেন মোট 74 জন। 2025-এ এসে প্রথমবারের মতো এই দিনটি জাতীয় দিবস হিসেবে পালন করা হলো।
দিনের শুরুতেই শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে। পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। এরপর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন 2009 সালের 25 ফেব্রুয়ারিতে শহীদ সহকর্মীদের প্রতি। শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক। শহীদদের আত্মার শান্তি কামনার দোয়ায় অংশ নেন সকলেই। পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচারের জন্যই নতুন কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে। সকাল 10টার পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে বিএনপির প্রতিনিধি দল। দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। ইতিহাসের কলঙ্কময় এই দিনে যাদের হত্যা করা হয়েছিল তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন সামরিক কবরস্থানে। কেউ বাবা হারিয়েছেন, কেউ বা সহকর্মী। সকলেরই আশা প্রকৃত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত হবে। একটা প্যারামিলিটারি ফোর্স দ্বারা সংগঠিত হয়েছে মিলিটারিকে অফিসারদের উপরে, আর বিচারটা অবশ্যই চাচ্ছি, খুব স্ট্রংলি চাচ্ছি, সবসময় চেয়ে আসছি। আপনারা প্রচার করেন নাই, সেটা মানে এটা বলার কিছু অপেক্ষা রাখে না, কেন করেন নাই। ভাষা শহীদ দিবসকে যেভাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া গেছে, আমি মনে করি এইটাকেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমাদের প্রক্রিয়াটা চলমান থাকা উচিত। কালকে আমার জন্মদিন, আজকে আমার বাবা মারা গিয়েছে 25 তারিখে। বাবা বলে গিয়েছে যে তুমি দুইটা জিনিস করবা, নামাজ কালাম দোয়া, আর হচ্ছে অলওয়েজ আমার জন্য দোয়া রাখবা। আমাদের দেশে দেখে অনেকে আছে না বাবা মা ছাড়া, সো আল্লাহ ওদেরকে কিভাবে চাচ্ছে, আল্লাহ আমাদের কিভাবে চালাচ্ছে। সো আল্লাহ কখনো হি নেভার বার্ডেন হিজ সার্ভেন্টস। দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো ঘটনার বিরুদ্ধে রাজনীতি নয়, বরং পুরো দেশকে এক হবার আহ্বান ছিল শহীদ স্বজনদের কণ্ঠে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে বুধবার। জামায়াত নেতার আইনজীবীরা জানান, ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক আইন মেনে হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে আপিল বিভাগ। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, বাড়িঘর লুণ্ঠন সহ ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে, যার মধ্যে ৫টি অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুলের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা বহাল ছিল আপিল বিভাগের রায়েও। মঙ্গলবার শুরু হয় আপিল বিভাগের রায়ের রিভিউ শুনানি। 7টি গ্রাউন্ড তুলে ধরেন তার আইনজীবীরা। প্রশ্ন উঠে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা তা নিয়ে। সাক্ষ্য প্রমাণের অভাবে তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া সম্ভব ছিল না, এই জন্যই তারা আন্তর্জাতিক আইনের বিধানকে অ্যাপ্লাই না করে ডোমেস্টিক আইনের বিধানকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন, যে আন্তর্জাতিক অপরাধের প্রযোজ্যতা ছাড়া, ওই আইনগুলোর বিধানের প্রযোজ্যতা ছাড়া এই মামলার বিচার করা পসিবল নয়, এবং যা করা হয়েছে তা আইনসম্মতভাবে করা হয় নাই।
শুনানির সময় প্রশ্ন উঠে আদালত এটিএম আজহারুলের মুক্তির দাবিতে করা যুক্তি সরাসরি গ্রহণ করবেন কিনা এ নিয়ে সিনিয়র আইনজীবীদের মতামত নেন আপিল বেঞ্চ। শুনানির দিন ধার্য করা হয় বুধবার। মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। 7টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। শুনানির দিন সকাল থেকে উচ্চ আদালত প্রাঙ্গণে উপস্থিত হন জামায়াত নেতাকর্মীরা। তাদের আশা ন্যায় বিচার পাবেন। কোর্ট উইল ডিসাইড, আমরা সেজন্য ওয়েট করছি, আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2012 সালে গ্রেফতার করা হয় এটিএম আজহারুল ইসলামকে। সে সময় জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্বে ছিলেন তিনি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। একটা এনার্কি সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয়, এটা কোনো মতেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ নয়, এটা কোনোদিনই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শুভ নয়। আজকে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি যারা বিশ্বাস করেন, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন ও তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, আপনারা ধৈর্য ধরবেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সেই সঙ্গে সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই কাদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি। আমরা এই কথা বারবার করে বলছি যে অনেকে আমাদের সমালোচনা করে বলার চেষ্টা করছে যে আমরা নাকি শুধু নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তাই না? কয়েকজন মানুষ, গুটিকতক মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে, মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে অতীতে, এখনো করবে ইনশাআল্লাহ। এই দেশের স্বাধীনতা তো নিয়ে এসেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্রের সূচনাও করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন এই গণতন্ত্রের জন্য, আর নির্বাসিত হয়ে তারেক রহমান সাহেব আজকে সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমরা প্রায় 60 লক্ষ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি। আমাদের প্রায় 20,000-এর উপরে বেশি আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী সহ 700 জন অত্যন্ত দৃঢ়চেতা নেতাকে গুম করা হয়েছে। আপনারা আয়নাঘর সবাই দেখেছেন, তাই না? এই আয়নাঘরে দেখুন আমাদের কত ছেলেকে ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3টি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 11টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত 3টি হত্যা ও বিস্ফোরক মামলায় পলককে আদালতে হাজির করে পুলিশ। 4 দিন করে 3 মামলায় 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দেশের পট পরিবর্তনের পর আব্দুল্লাহ আল নোমানের চলে যাওয়া দেশের রাজনীতির জন্য ক্ষতি, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সকালে বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান কিছুটা অসুস্থ বোধ করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়, আর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্ষিয়ান এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তার বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানোর শেষে এই মন্তব্য করেন তিনি। বিএনপিতে যোগ দিয়ে চট্টগ্রামের রাউজান এবং কোতোয়ালি আসন থেকে একাধিকবার এমপি নির্বাচিত হন তিনি।